সুপ্রিয় দর্শক, আমি আশিক মাহমুদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। গণতান্ত্রিক বাংলাদেশে একটি কার্যকর আর অর্থবহ সংসদ অধিবেশনের অপেক্ষা এখন পুরো দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের বহুল প্রতীক্ষিত প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথম কার্যদিবসে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন সহ রয়েছে একগুচ্ছ কর্মসূচি। সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সরকারি দল আর বিরোধী দলের মাঝে আছে ভিন্নমত, এমন আরও কিছু মতানৈক্য আছে দুই শিবিরেই। সব মিলে কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আকাঙ্ক্ষার সংসদ অধিবেশন। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য বিএনপি থেকে, এবং আব্দুল্লাহ আল আমিন, সংসদ সদস্য এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের আজকের সম্পাদকীয়তে। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিব আজকের শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল। সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের। হরমুজে 16 নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। নতুন সর্বোচ্চ নেতা আহত হলেও নিরাপদ থাকার দাবি তেহরানের। সংঘাতের জেরে তেল নেয়ার হিড়িক। পাম্পে সেনা চান মালিকরা। বাড়তি ডিজেল চেয়ে ভারতকে চিঠি। রাশিয়া থেকে জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো ছাড় চায় বাংলাদেশও। অবশেষে চালু হচ্ছে থার্ড টার্মিনাল। চলতি বছরের শেষ দিকে উদ্বোধন, জানালেন বিমান প্রতিমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে বিশ্বমানের করতে সহযোগিতার প্রস্তাব চীনের। এবং ঈদ যাত্রার জন্য লাইন ও কোচ সংস্কারে ব্যস্ত রেলওয়ে। এবারও লক্কর ছক্কর বাস ঘষে মেজে নামানোর প্রস্তুতি। ফিটনেসবিহীন গাড়ি চলতে না দেওয়ার হুঁশিয়ারি। মোশাররফ ভাই, আপনার কাছেই আলোচনা শুরু করি। এই সংসদে আমরা বহুদিন পরে আমাদের আকাঙ্ক্ষার জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ অধিবেশন শুরু হচ্ছে। সেই সংসদটি সেই সংসদের প্রথম অধিবেশন ঘোষণা এসেছে 12ই মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে। কিন্তু এই একই প্রশ্ন আমাদের দুজনের কাছেই। কিন্তু সেই একই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরকারি দল বিএনপি বলছে তিনি এই অধিবেশন শুরু করবেন তার বক্তব্যের মধ্য দিয়ে। অন্যদিকে বিরোধী পক্ষ, জামাতের নেতৃত্বে জামাত এনসিপির নেতৃত্বে যে জোট, তারা বলছেন যে রাষ্ট্রপতিকে তার কোনো নৈতিকতা নেই এই সংসদে বক্তব্য রাখার জন্য। এটি কিভাবে দেখেন আপনি? আপনি তো এই সংসদের, এটি কিভাবে দেখেন যেই রাষ্ট্রপতি এই সংসদ ডাকলেন, সেই রাষ্ট্রপতি বক্তব্য দিতে পারা না পারা নিয়ে যেই সংসদের শুরুতেই দুই পক্ষের যেই মতের অমিল? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহালোচক আব্দুল্লাহ আলামিন এমপি মহোদয় এবং দর্শক শ্রোতা, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখবেন যে দীর্ঘ 15টি বছর আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু সংবিধানকে সমুন্নত রাখার জন্য, মানুষের ভোট অধিকার এবং এই আওয়ামী লীগ বাংলাদেশটাকে যে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য। সর্বশেষ এর ফলাফলটা এসেছে 5ই আগস্ট 2024। এবং আপনি তখন দেখবেন আজকে জামাত এবং এনসিপি জোট যে কথাটি বলছে, সেদিন কিন্তু আমাদের সামনে সুযোগ ছিল রাজনৈতিক শক্তির কাছে যে সংবিধানকে স্থগিত করে রাষ্ট্রপতির কাছে না গিয়ে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার আমরা করতে পারতাম। কিন্তু আপনি সেদিন দেখবেন সবাই মিলে কিন্তু বঙ্গভবনে গিয়ে সেদিন রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, অর্থাৎ সাংবিধানিক ধারাবাহিকতা আপনি রক্ষা করেছেন। বর্তমান যে ইউনিট সরকারটা ছিল অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হিসাবে এটা স্বীকৃতি হয়ে কিন্তু ক্ষমতা নিয়ে। এখন আমি দেখলাম আজকে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ, উনিও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কথা। আমি যদি ওনাকে প্রশ্নটা করতে চাই যে উনি সেদিন কোন নৈতিকতায় রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিলেন, কি জবাব দেবে আমি জানি, কারণ উনি তো এখানে নেই। এখন আমরা অ্যাবসলিউটলি বিএনপি আমরা যেটা বিশ্বাস করি যে বর্তমান বাংলাদেশটা চলছে এই বর্তমান সংবিধানের আওতায়। এবং আপনি যে কথাটি বলছেন, সংবিধানের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন। আপনি একটা মানবেন
যে রাষ্ট্রপতি তার আহ্বানে সংসদে যাবেন, আমি আহ্বানে সাড়া দিয়ে আমি সংসদে যাচ্ছি, কিন্তু বাস তাকে আমি কথা বলতে দেবো না। এইটা আমি মনে করি সম্পূর্ণ সহৃদয়তা এবং নৈতিকতারও একটা পরিপন্থী, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে। সুতরাং আমাদের উচিত যে গণতন্ত্রকে সমুন্নত করার জন্য সংসদকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে লক্ষ্য করবেন আমাদের একটা সংসদীয় দলের সভা হয়েছে, সরকারি দলীয়, সেখানে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বলেছে সংসদকে আমরা সকল আলোচনার কেন্দ্রবিন্দু করতে চাই, সকল সমস্যা যেন এখানে সমাধান করতে পারি, যার জন্য আমাদের সকল মাননীয় সংসদ সদস্যের কাছে উনি আহ্বান জানিয়েছেন যে সংসদকে যাতে আমরা কার্যকরী করি। তা আপনি একদিকে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে চাইবেন, সংসদকে কার্যকরী চাইবেন, অন্যদিকে সংবিধানের যেই বাধ্যবাধকতা সেইটা মানবেন না। কারণ একটা আমাদের কনস্টিটিউশন কি আছে যে যদি কোনো প্রথম অধিবেশন হয়, সে অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণ দেবেন। এইটা হলো প্রথা, এইটা হলো নিয়ম। আপনি সেইটাকে কিভাবে ভায়োলেশন করবেন আই ডোন্ট নো, আমি জানি না। এই একই প্রশ্ন যদি হচ্ছে আব্দুল আমিন আপনাকেও করি, যে যেই রাষ্ট্রপতির আহ্বানে সংসদে যাচ্ছেন, যেই আহ্বানে মিনস 12ই মার্চ তিনি যেই সংসদ অধিবেশনের ঘোষণা দিয়েছেন যে 13ই ফেব্রুয়ারি সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন বসবে, সেখানে সেই আহ্বানে যেখানে সকল সংসদ সদস্য উপস্থিত হচ্ছেন, সেখানে তাকেই বক্তব্য দেওয়া না দেওয়া নিয়ে যেই দ্বিমত, এটাই মানে এটা কি খুব জরুরি? মানে এখনো তো যে সংবিধান রয়েছে সেই সংবিধান বলবৎ, মানে সংকটটা কোথায়, মানে আপনাদের যুক্তিটা কোথায়? ধন্যবাদ আশিক ভাই, সাথে ধন্যবাদ আমাদের এবিএম মোশাররফ ভাই, এই সাথে আমাদের দর্শক শ্রোতাবৃন্দ। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা স্পষ্ট করেছি বক্তব্য যে রাষ্ট্রপতির আহ্বানে যে সংসদ অধিবেশন এটা একটা ফর্মালিটিস আমরা বলতেছি, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা কি? জনগণের আকাঙ্ক্ষা জনগণ 24-এ দেখাই দিছে। সংবিধানের মধ্যে গণ অভ্যুত্থান ছিল না। ভাই বললেন ইন্টারিম গভর্নমেন্টের কথা, ওটাও কিন্তু সংবিধানের মধ্যে ছিল না। সেটা তো সংবিধানের আলোকেই হচ্ছে যে একটাই সুপ্রিম কোর্ট থেকে 106 এর আওতায় 106 এর আওতায় নেওয়া হয়েছে। তার মানে সংবিধানের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, অনেক কিছুই ছিল না। আবার আমরা যখন সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনে আমরা বসছি, আমরা কিন্তু বারবার সংবিধানের সংস্কারের কথা বলতেছি। তার মানে এই সংবিধানের উপর এখন যেই ভাইয়েরা পবিত্রারোপ করতেছেন, এই সংবিধানটা 24 সালের 5 আগস্টের পরে এত পবিত্রারোপ কিন্তু করা হয় নাই বা মনে করা হয় না। মনে করা হয়েছে এই সংবিধানটা একটা ম্যানিপুলেটেড সংবিধান, যেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিস্ট রেজিম তৈরির জন্য এই সংবিধানটা এই শেপে নিয়ে আসছিল। এবং আমি শেষ করি এবং আপনি জানেন যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তো এই যেই ব্যাপারটা, তার মানে এই সংবিধানটা একটা, আমি এখানে একটু প্রশ্নটা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে বারবারই এই কথাটা বলা হয় যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি বলেছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। উনি কিন্তু এই মিনটি করেছেন যে জনগণের ম্যান্ডেট দিয়েছে, গণভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটিতেও হচ্ছে যে সংসদে বসে সাংসদরাই পরিবর্তন করবে। আমরা কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলতেছি না। আমরা বলতেছি না যে রাষ্ট্রপতিকে তার বাড়ি থেকে বের করে দেন, এটা তো আমরা বলিনি। আমরাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাই বলতেছি। আমরা বলতেছি তাকে ইমপিচ করতে হবে, হোয়াই, অভিশংসন করতে হবে, হোয়াই, কারণ তিনি বৈধতা হারিয়েছেন। তিনি একটি ফ্যাসিস্ট রেজিমের সময়ের রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট রেজিমের এনাবলার, এবং হচ্ছে তিনি তার শপথও ভঙ্গ করেছেন, সিক্রেসি ভঙ্গ করেছেন, এবং নৈতিকতার যেই জায়গা, জনগণের আকাঙ্ক্ষার যেই জায়গা, তিনি সেই জায়গায় নাই। আমরা তো এটা বলতেছি, এবং আমরা বলতেছি তাকে, আমরা তো বলতেছি না যে তাকে বের করে দাও, মারো, ধরো, এগুলো এই ধরনের অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার কথা বলতেছি না। আমরা বলতেছি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন আপনি একটা জিনিস হচ্ছে আপনার একটা লিগ্যাল বাইন্ডিংস আছে, কিন্তু এইটারে দেখে আপনি যদি অন্য একজন ফ্যাসিস্টকে হালাল করে নিতে চান, এটার তো সুযোগ নেই। গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা গণভোটেও দেখছি জনগণের আকাঙ্ক্ষাটা কি। জনগণ যে একটা গুণগত পরিবর্তন চায়, ইভেন সংবিধানেও একটা বিশাল পরিবর্তন চায় জনগণ। তো এই যে জনগণ এটা চায়, তার মানে সংবিধানের উপর এত, ওই ফ্যাসিস্ট সংবিধানের উপর এত পবিত্রতা, কিন্তু একই জনগণ তো আবার এই জাতীয় নির্বাচনে
সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে বিএনপির উপরেও আস্থা রেখেছে। হ্যাঁ, বিএনপি আমরা- তো আমরা- সেই প্রক্রিয়াটি মানে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পরিবেশে আপনি কিভাবে প্রকাশ করবেন, সেটি তার সাংসদদের মাধ্যমে প্রকাশ করবেন। জি তো সাংসদ যেহেতু আমরা তো মনে করি, সংখ্যাগরিষ্ঠ আমরা বিএনপি, মনে করি যে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে ধারণ করেনি বলেই এই যুক্তিটা আমাদের দিতে হচ্ছে। হয় কারণ যেদিন আমরা শপথ গ্রহণ করলাম, জুলাই সনদ আপনি বাস্তবায়ন আদেশ যখন হইল, জুলাই সনদে আপনি স্বাক্ষরকারী দল, আপনার ওইখানে স্পষ্ট করে লেখা যে একই সাথে দুইটা শপথ হবে। আপনি একটা শপথ নিলেন, সংবিধান সংস্কারের শপথ নিলেন না। তখনই আমাদের কাছে মনে হইল যে আসলে বিএনপি সংস্কারের বা যেই মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেই কারণে মানুষ গণভোট দিলেন, তো বিএনপি এটাকে ধারণ করে কিনা। ইভেন আমার কালকে আপনি দেখবেন যে আমাদের সংসদে গ্যালারিতে থাকবেন হচ্ছে নারায়ণগঞ্জের 2 চোখ হারানো আহত মাহবুব ভাই। তো ওই মাহবুব ভাই আমাকে বলতেছিলেন যে ভাই বিএনপি তো এই আকাঙ্ক্ষাটা ধারণ করলো না, গণভোটের আকাঙ্ক্ষাটা। তো এই যে ব্যাপারটা আমি কিন্তু অন ইয়ারে ওপেন মানে বললাম। কি অর্থে হ্যাঁ, কি আকাঙ্ক্ষা অর্থে? ধারণ কারণ করলো? হচ্ছে ওই যে প্রথম দিনই মনে হচ্ছে যে একটা জিনিস ঐকমত্য কমিশনে মাসের পর মাস আলাপ হইল, সনদ হইল, সংস্কার আদেশ হইল, গণভোট হইল এটা নিয়ে। এরপরে গণভোটের পরে গিয়ে 2টা শপথ একসাথে নেওয়ার কথা। একটা হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আর একটা হচ্ছে সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটা নিল, আরেকটা নিল না। সেটার স্পষ্ট ব্যাখ্যা কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জি। সালাউদ্দিন আহমেদ তিনি দিয়েছেন। যেই অভিযোগ করছিলেন আব্দুল্লাহ আল আমিন, বিএনপি আরেকটি শপথ নিল না, আপনার কাছ থেকে যদি সেটা একটু আরেকবার ব্যাখ্যাটা শুনি। আপনি এই কনস্টিটিউশনের আওতায় ইলেকশন হয়েছে। কনস্টিটিউশনের আপনি যেখানে শপথের অধ্যায় যদি যান, সেখানে স্পষ্ট একটা শপথের কথা বলা আছে। এখন আপনাকে এখানে আমি একটু বলি, কনস্টিটিউশনে তো গণভোট নাই। আমি কেন তো আমি স্বাভাবিকভাবে গণভোট কিভাবে বাস্তবায়ন হবে ওটা কিভাবে তো এই আমি একটু বলি আলামিন, তাহলে হবে। জি। এবং আমি একটু বলি যে আপনি দেখেন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আপনি দেখেন যখন ঐক্যমত কমিশনে আলোচনা হয়, তখন 30টি বিষয় কিন্তু সর্বসম্মতি করে ঐক্যমত হয়েছে। জি। বাকি বিষয়গুলি বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিছু বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, কিছু অন্যান্য দলেরও নোট অফ আচ্ছা, এনসিপিরও নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলি জি। আছে। আপনি দেখবেন যখন সর্বপ্রথম এই ঐক্যমত কমিশনের রিপোর্টটা ওরা প্রকাশ করে, তখন কিন্তু করেছিল নোট অফ ডিসেন্ট সহ, উইথ নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আপনার মনে আছে? জি। কিন্তু যখন এটা স্বাক্ষরের জন্য পাঠায়, তখন নোট অফ ডিসেন্টকে তারা অ্যাভয়েড করেছে। তখনও একটি স্বাক্ষর হয়েছিল সংসদ ভবনে। যখন অধ্যাদেশ জারি করে প্রকাশ করা হয়, তখন সেটি নোট অফ ডিসেন্ট ছাড়া প্রকাশ করে। ওই দিনে আপনার মনে আছে, পরের দিনে বিএনপি কিন্তু প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে ঐক্যমত কমিশন আমাদের সাথে প্রতারণা করেছে। সুতরাং আমরা স্পষ্ট বলি, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, আগামী নির্বাচনে আমরা আমাদের যে নির্বাচনে ম্যানিফেস্টো থাকবে সেখানে এই বিষয়গুলি আমরা উল্লেখ করব। জনগণ যদি আমাদের পক্ষে ম্যান্ডেট দেয় তাহলে আমরা বাস্তবায়ন করব, আর জনগণ যদি না দেয় আমরা করব না। আজকে জনগণ 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে, তাহলে বিএনপি কি বাউন্ড টু অ্যামেন্ডমেন্ট দ্য ঐক্যমত কমিশনের সব কিছু? নো। কারণ জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করে দিয়েছে। রাষ্ট্র স্থিতিশীলতা, রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার সামগ্রিক একটা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু বিএনপির। আজকে আমরা আমরা তারপরও বলেছি, আমরা উদারতা দেখিয়ে তারপরও বলেছি যে আমরা যেই বিষয়গুলি ঐক্যমত হয়েছে আমরা সেগুলিকে তো অবশ্যই আইনে পরিণত করব। কারণ আপনি জানেন কালকে 133টা অর্ডিন্যান্স সংসদে উঠবে প্রথম অধিবেশনেই। আমরা এগুলিকে কিভাবে আইনে পরিণত করা যায়, আমি আহ্বান জানাবো বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য এখানে আছে, তারা আলোচনা করে এগুলিকে আইনে পরিণতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর যেগুলি নিয়ে ডিবেট হবে সেগুলি হয়তো স্পিকার ভোটে দিতে পারে বা অন্য প্রক্রিয়া অবলম্বন করতে পারে। এটা তো ওপেন টু অল, এটা তো সংসদে ওপেন সবার জন্য। তো হোয়াই আপনি কেন চাপিয়ে দিচ্ছেন? আপনি এটা কেন চাপিয়ে দিচ্ছেন? আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি ওখানে ডিবেট হবে, আপনি ডিবেটে অংশগ্রহণ করেন। আপনি সেটা না করে আপনি বলছেন জুলাই। আমি আরেকটু কথা বলি যে আজকে এই যে বলছে জুলাই মানে এই যে সাংবিধানিক পরিষদে আমরা কেন স্বাক্ষর করলাম না, এটা কোথায় আছে? আমাদের কনস্টিটিউশন কোথায় আছে এটা স্বাক্ষর করতে হবে? না, ওনাদের যুক্তি তো হচ্ছে সেটি যেরকম নাই, সেরকম ইন্টারিম গভর্নমেন্ট কে নেই। বলছে? সেরকম এটা আলামিনরা সবসময়, 26 সালে না না ইলেকশন হবে, আমি একটা বলি, আলামিন দিস এটাও তো দ্য সংবিধান। অ্যাবসলিউটলি ইট ইজ দ্য রং তোমার No. ইন্টারপ্রেট। আমি একটা বলি, আপনি দেখুন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন প্রাইম মিনিস্টার অলরেডি রিজাইন, শেখ হাসিনা পদত্যাগ করেছে, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়েছে। হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? ইলেকশন। ইলেকশন। তাহলে হয় 26 আর 29-এর প্রশ্নটা কেন? জি।
যে সেই প্রশ্ন আমি ওনাকেই ভাই। করতে চাই। জি, আমার পার্লামেন্ট নাই, আমার রাষ্ট্র, আমার সংসদ ভেঙে গেছে, আমার প্রধানমন্ত্রী নাই, আমার এখানে ইলেকশনের বিকল্প কি? কোনো তো বিকল্প নাই। হ্যাঁ, উনি বলতে পারে তো বিকল্প, তাইলে আমাদের কনস্টিটিউশন হতে আর বিকল্প। হ্যাঁ, আপনি তাইলে হয়তো 29 কেন আসবে? তো এতদিন কি বেকুয়াম থাকবে? আর উনি বলেছে যে তাহলে না, আমি বলি বেকম থাকলে এটা কি অবৈধ? না, এটা বেকুয়াম না, এটা এটা কি অবৈধ? না, আমি একটু বলি, এইটা যখন আমাদের কনস্টিটিউশনের গার্ডিয়ানকে, হুইজ দ্য গার্ডিয়ান? বলেন। আমাদের কনস্টিটিউশন গার্ডিয়ান রাষ্ট্রপতি। সুপ্রিম সুপ্রিম কোর্ট। কোর্ট। আমি যখন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চলে গেছে, আমার সেকেন্ড অপশন হলো কি, প্রধানমন্ত্রী চলে গেলে পার্লামেন্ট উইল ডিসাইড যে হু ইজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। কিন্তু আমার পার্লামেন্ট ডিটেল হয়ে গেছে, তাহলে আমার কাছে উপায় নেই। তাইলে আমার ক্ষমতা নেবে কে? ক্ষমতা নেবে আমার স্পিকার, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। স্পিকার নাই, ডেপুটি ডেপুটি স্পিকার নাই, জেলে নাই, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে? তখন আমার এই ভ্যাকুয়াম পূরণ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে যেতে সুপ্রিম হয়েছে। কোর্টের কাছে 106 আর্টিকেল আছে। যদি আপনি কোথাও সংবিধানের কোথাও আপনি কোনো শূন্যতা অনুভব করেন অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতা মনে করেন, অ্যাকর্ডিং টু সেন্ট টু সুপ্রিম কোর্ট এবং অ্যাডভাইস দেন আপনি কি। সুপ্রিম কোর্ট আছে 106-এ তুমি একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট গঠন করতে পারো। ইট ইজ অ্যাবসলিউটলি কনস্টিটিউশন। ওকে, এটা আমার কনস্টিটিউশনতে বিধান আছে আমার। আব্দুল্লাহ আল আমিন, নির্বাচনের আগে আমরা এই গণঅভ্যুত্থানের পরে আমরা শুনেছি নতুন বাংলাদেশের কথা, নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনৈতিক চর্চার কথা। নির্বাচনের আগে আমরা যেই যার মধ্যে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া দেখলাম এবং নির্বাচনের পরে এখন যে বিরোধী দল এবং সরকারি দল যে অবস্থান, কতটুকু নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা আনতে পেরেছি এবং এই যে আগামীকাল থেকে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে, সেখানে আপনি কতটুকু গণতান্ত্রিক চর্চা দেখতে পাচ্ছেন? আমি একটা ভাইয়ের কথা থেকে একটা জিনিস শুরু করতে চাই। সেটা হচ্ছে, ভাই বলতেছিলেন যে উদারতা দেখিয়ে বিএনপি গণভোটের কিছু বিষয়কে, সংস্কারের কিছু বিষয়কে তাও মেনে নিচ্ছে উদারতা দেখিয়ে। আমার মনে হয় ভাই ঢাকা আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রাজনীতিবিদ হিসেবে সিনিয়র, কিন্তু এই কথাটা সরাসরি জনগণের ম্যান্ডেটের সাথে কি বলা যায়, একদম প্রতারণা তো শুধু না, এক ধরনের আমরা তো বলি না উদ্ধত্তপূর্ণ আচরণের সামিল। জনগণের ম্যান্ডেট আছে ওইখানে। আমি বলতেছি যে জনগণের ম্যান্ডেট আছে ওইখানে, আমি বলতেছি যে আমি ওখানে বলতেছি উদারতা থেকে। হোয়াট ইজ দিস? আমরা একটু গ্রহণ করব না, এটা আমরা বলি না। জনগণের আমরা একটু ওনার বক্তব্য শুনে নিই, তারপর গণভোটের পরে এটাকে আমরা বলতেছি যে উদারতা দেখিয়ে দিচ্ছি। আমি এটা কি ধরনের উদ্যত ভাই, সিনিয়র আমি ব্যক্তিগতভাবে বলতেছি না, রাজনৈতিক উদ্যত আমি বলতেছি যে জনগণের ম্যান্ডেটের সাথে রাজনৈতিক কি ধরনের উদ্যত যে বলতেছে উদারতা, অথচ তারা গণভোটের যে ম্যান্ডেট ওনারা পালন করতে চাচ্ছেন না। যতটুকু ওনারা নিজের ইচ্ছা ততটুকু করতেছেন, এটা এক ধরনের প্রতারণা। আবার ওনারা বলতেছেন উদারতা। এই যে এই রাজনৈতিক আচরণ, আমরা মনে করতেছি নতুন রাজনৈতিক যেই ধারা, এই সুস্থ ধারায় যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা এটাই। আপনি যদি ব্রিফলি উত্তর দেন, মানে খুবই সংক্ষিপ্ত করে, আমি এই প্রশ্নটা আরেকবার করতে চাই, পরিষ্কার হতে চাই। সেটা হচ্ছে যে কথাটি আপনি বলছেন যে এই গণভোটের যে রায়, সেই রায় বিএনপি মানতে চাচ্ছে না। একই সাথে বিএনপি, আমি আবারও বলি, একই সাথে বিএনপি কিন্তু 2/3 আসনে সাধারণ মানুষ, এদেশের জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। ফলে বিএনপির কিন্তু ক্লিয়ার ম্যানিফেস্টো ছিল যে তারা নির্বাচিত হলে তাদের যেই ম্যানিফেস্টো সেই অনুসারে তারা সংবিধান সংস্কার করবে। তাহলে মানে সংঘাতটা কোথায়? ইলেকশনের ম্যানিফেস্টো, সংসদ সদস্য নির্বাচন আমরা করে ফেলছি। জুলাই সনদ নিয়ে আমার নোট অফ ডিসেন্ট আছে, ওকে, নোট অফ ডিসেন্ট নিয়ে আমি কথা বলতে পারি। কিন্তু যখন আমার গণভোট হলো, গণভোটের পরে আমি তো সংস্কার পরিষদকে এন্ডোর্স করছি, আমি কেন শপথ নিব না? নোট অফ ডিসেন্টের টপিক তো আলাদা। আমি কি কোনো সংস্কারকে এন্ডোর্স করবো না তাহলে? নাকি আমি বলে দিব যে উদারতা দেখায় যতটুকু দিতে পারি, এটা কি জনগণের প্রতি দান করতেছি, দক্ষিণা দেখাচ্ছি? এরকম 2000 মানুষের রক্তকে আমি যদি মনে করি যে দান দক্ষিণা উদারতা, তাহলে দক্ষিণার কোনো বিষয় নেই। তাহলে আমি 30টা তো ঐক্যমত হয়েছি, আমি তো 30টা ঐক্যমত হয়েছি। না, উদারতা হোয়াট ইজ দিস? উদারতা আচ্ছা, এটা পলিটিক্যাল থার্ডের উপরে জনগণ গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। সেখানে আমি টোটাল মেজরিটি দিয়েছে, সেটার কি হবে? সেখানে আমি বলতেছি যে আমি উদারতা দেখাই, আমি সংস্কার মানতেছি। হোয়াট ইজ দিস? যে এটা হইতে পারে না। না, এখানে তার অ্যাবসলিউটলি মিসকন্ডাক্ট তার আছে। আপনি একটা, আমরা কি বলেছি, 30টা তো আপনার ঐক্যমত হয়েছে, আমরা সর্বসম্মতি করবে, সেগুলি বিএনপি করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, সেগুলো সালাউদ্দিন সাহেব এটা ঐক্যমত সবাই মিলে করেছে। না, সেটাই তো সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি
ক্লিয়ার করেছেন যে এই বিষয়ে আলোচনারও প্রয়োজন নেই, সেগুলো সরাসরি হয়ে যাবে, হয়ে যেতে পারে। হয়ে যাবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? বাকিগুলো আমরা সংসদে উত্থাপন হবে, সংসদ নির্বাচিত সংসদ সদস্যরা আলোচনা করবে, আলোচনা করে যদি সর্বসম্মতি গৃহীত হবে, এখানে তো ওপেন টু অল, হাউস তো ওপেন সবার জন্য। আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করবেন না, অত সংখ্যাগরিষ্ঠের মতামত আপনি গ্রহণ করবেন না, তো এখানে একটা আইনি জটিলতা আছে, আমি বলে ফেলি। আশিক ভাই আমি বলে ফেলি, সেটা কি, আপনার পঞ্চদশ সংশোধনী সংবিধান অনুযায়ী আপনি অনেক কিছু সংশোধন করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনি সংশোধনের ক্ষেত্রে আপনি সুযোগ নিলেন যে ঐকমত্য কমিশন, জুলাই সনদ, এগুলো দিয়ে আমি এগুলো দিয়ে সংশোধন করব, এই জায়গার সুযোগটা আপনি ঠিকই নিলেন। আবার যখন প্রসেস হিসেবে আপনারা বলা হইলো যে সংবিধান সংস্কার পরিষদ আপনি করবেন, ওইটা আবার আপনি মানতে রাজি না। মানে আপনি তাল গাছটা আপনার রাখবেন, যুক্তি নিয়ে আপনি ঘুরবেন। আপনি তো বর্তমানে যে সংবিধানের পবিত্রতা আরোপ করতেছেন, এই সংবিধান নিয়ে তো আপনি অনেক কিছু পরিবর্তনই করতে পারবেন না সংবিধান সংস্কার। না পারবেন না, আমার টু থার্ড মেজরিটি আছে, না টু থার্ড মেজরিটি থাকলে ভাই আপনি সংবিধানটা দেখেন, আপনি টু থার্ড মেজরিটি থাকলে আপনি সব সংবিধানের সবকিছু পরিবর্তন করতে পারেন না। এটা হাসিনা বলছে, মানে এই সংবিধানে আছে, হাসিনা বলে না এই সংবিধানে আছে, এটা হাসিনা বলছে নাকি সংবিধানে আছে? হাসিনা বলছে নাকি সংবিধানে আছে? আমাকে বলেন বর্তমান সংবিধানে কি এটা আছে নাকি নাই? বর্তমান সংবিধানে তো অবশ্যই আছে। বসাবেকে একটু উত্তর দিতে দেন। হ্যাঁ, বর্তমান সংবিধানে আছে নাকি নাই? আমি বলিনি, আমি বলেন। এবার এই সংবিধানে কি আছে? 7 আর্টিকেল 7 জনগণ সকল ক্ষমতার উৎস। তারা আর্টিকেল 7 1 2 3 4 এভাবে সংযুক্ত করছে, একরকম করেছে। এই সংবিধানের কিছু অংশ অপরিবর্তনীয়, কিন্তু এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি? জনগণ আজকে যে জিনিসটা আছে কালকে তো তার পরিবর্তন হতে পারে, তার ডিজায়ার হতে পারে। সুতরাং এইটা সংবিধানে যে অন্তর্ভুক্ত করেছে এইটাই তো অগণতান্ত্রিক, সেটা আমরা চেঞ্জ করবো না। তার মানে এই সংবিধান, তার মানে এই সংবিধানের মধ্যে এই যে প্রথম ভাই শুরু করলো সংবিধান সমুন্নত করার কথা, তার মানে ভাই কিন্তু এখন এসে বলতেছে এই সংবিধান সমুন্নতর কথা বলেননি, তিনি বলেছেন যে সমুন্নত, তার মানে এটা না বুঝে শুধু একটা দিকে কথা বলতেছে। আরে শোনা, তার 17 বার সংশোধন হলো, একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছে, যে সংবিধানটা সংস্কার করা প্রয়োজন। এখানে তুমি একটা জায়গায় ভাই, তুমি সব জায়গায় আছো। আমার সংবিধান কতবার চেঞ্জ হয়েছে, সংস্কার হয়েছে? 18 বার হয়েছে, 19 বার হয়েছে। হ্যাঁ, তা কেন? হ্যাঁ, না প্রয়োজন হয়েছে আমার, অবশ্যই প্রয়োজন হয়েছে। আবার আগামীতে যদি আমার প্রয়োজন হয় আরো হবে। এখন আশিক ভাই, আমি আমার বক্তব্যটা বলি। আপনি বর্তমান সংবিধানের ফ্রেমওয়ার্ক ধরে বলতেছেন না যে এই সংবিধানে কোথায় আছে জুলাই সনদ বাস্তবায়ন, এই সংবিধানে কোথায় আছে হচ্ছে আপনার সংস্কার পরিষদের কাঠামো, তাহলে এই সংবিধানেই তো এটা নাই। 2/3 মেজরিটি থাকলেও আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন না, যেমন মূলনীতি। তাহলে আপনি কেমনে বলতেছেন যে এই সংবিধান, আপনি একদিক দিয়ে বলতেছেন এই সংবিধান সমুন্নত করার কথা, এই সংবিধানে কোথায় আছে হচ্ছে সংস্কার বাস্তবায়ন পরিষদ, কোথায় আছে আমি শপথ নিব, আবার আপনি কিন্তু ঠিকই আবার সংস্কারের বেলা আপনি কিন্তু মাইনা নিতেছেন যে না এই সংবিধানে থাকুক বা না থাকুক আমার করতে হবে না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি বলেছে যে সংসদে আলোচনার পরিপ্রেক্ষিতে যদি এমন কোনো বিষয় আসে যেটি পরিমার্জন করার জন্য হচ্ছে সাংসদদেরকে এই মানে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, তাহলে সেটিও বিএনপি করবে। সেটি কিন্তু বিএনপি বলেছে, ক্লিয়ারলি বলেছে। আমি অন্য একটা আলোচনা যেতে চাই, সেটি হচ্ছে যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনি বলেছেন জুলাই সনদে আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন, আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। এর মাধ্যমে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই প্যাকেজটি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন ওটা তিনি বলবেন না। আপনারা তো জামাতের নেতৃত্বে সেই বিরোধী দলের 11 দলীয় জোটের যেই বক্তব্য, আমাদের যে বক্তব্য, আমরা বলেছি যে এখানে তো ওই যে আপনি এই যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রশ্নটা আসছে কোথায়? ওই সংস্কারের মাধ্যমে। না, এটা ওই সংস্কারের মাধ্যমে। 31 দফা তো সংবিধানে নাই। ডেপুটি স্পিকার একটি সাংবিধানিক পদ, এটা তো আপনার ম্যানিফেস্টো দেওয়া হবে না, এটা অবশ্যই আমি যদি না দেই তাহলে আপনি ম্যানিফেস্টো দিয়ে এটা দিতে পারবেন না, আপনি সংবিধান সংস্কার করে দিতে হবে। সংবিধান সংস্কার করে আমি যদি ডেপুটি স্পিকার না দেই আমার দল থেকে, আমি অন্য দল থেকে ইনভাইট করতে পারি না, সংবিধান অনুযায়ী পারেন না, সংবিধান অনুযায়ী পারেন না। আমার মনে হয় এখানে একটু ভুল ইনফরমেশন আছে। যদি সরকারি দল তারা ডেপুটি স্পিকার অন্য দল থেকে
নিয়োগ করতে চান চাই, পারবেন, পারবেন, হ্যাঁ, ওটা পারবেন, পারবেন, ওটা পারবেন, আমরা তো হ্যাঁ, তাই ওটা চাচ্ছি। পারবেন। এবং এটি Okay, বিএনপির 31 দফার মধ্যে ছিল। 31 একই দফা সব- আমার একই তো সাথে কোনো জুলাইয়ের legal সনদেও document ছিল। না, ওটা ম্যানিফেস্টো, এটা আমার দলীয় দলীয় ম্যানিফেস্টো। ওকে, আমি তো মেনে নিচ্ছি দলীয় আমি তো ম্যানিফেস্টো, দলীয় গভর্নমেন্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে জি যে আমি যখন সাংবিধানিক একটা পদ, ডেপুটি স্পিকার একটা সাংবিধানিক পদ, জি তো বিরোধী দল থেকে হবে এই জিনিসটা আমাদের ঐক্যমত্য কমিশনের একটা সিদ্ধান্ত। জি আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ বা জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হইতে হবে। তো যে এই একটা- পূর্ণাঙ্গভাবে একটা টোটকা আপনি বাস্তবায়নটা- দিলেন, এই পূর্ণাঙ্গ- আপনি আমাকে চা খাইতে দিলেন, পানি দিলেন না, ভাত খাইতে দিলেন না, জিনিসটা তো হইল না। না, আমরা বলতেছি হচ্ছে এখন আপনি আমার যদি- প্রশ্নটা হচ্ছে আমি যে প্রশ্নটা- এই যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চান আপনারা, সেই বাস্তবায়নটা আপনারা কোথায় করবেন? সংসদেই তো করবেন। অবশ্যই তো সংসদে যদি সেটা গঠিত না হয়, অধিবেশনে যদি না যান, তাহলে জুলাই সনদ কিভাবে আমরা বাস্তবায়িত বলি হবে? না আমরা অধিবেশনে যাব না। না, আমি বলছি যে অধিবেশন আমি বলছি যে বয়কট এই করবো, আমরা বলি এই- না। আমি বলছি আমরা অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, আমি যেতে বলছি চাই যে না। এই- আমরা স্পেসিফিক রাষ্ট্রপতি ইস্যুতে বলেছি তার নৈতিক বৈধতা নাই ভাষণ দেওয়ার। আমরা বলেছি তার অভিশংসন হইতে হবে। আমরা বলি নাই যে তাকে রাজনৈতিক অভিশংসন কি আচ্ছা, অসাংবিধানিক? আমরা রাষ্ট্রপতির আমি পার্ট থেকে আমরা এই ডেপুটি আপনার স্পিকার রাজনৈতিক পার্টটার মধ্যে রাজনৈতিক- থাকি। আমরা মোশাররফ ভাই ডেপুটি স্পিকার পার্টটা একটু বোঝার চেষ্টা করি যে ডেপুটি স্পিকার পার্টটা আমরা বলেছি যে আমাদের অবশ্যই সংবিধান যদি মানে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে এটার প্রত্যেকটা পার্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট আমরা অ্যাকোমোডেট করব। কিন্তু বিএনপি জুলাই সনদ নিয়ে বলতেছে আমরা করব করব করব, আজকে তুমি এটা নিয়ে যাও। আমরা তো এটা কি দয়া দক্ষিণা নাকি? আমরা এই পলিটিক্সটা করতে চাই না। আমরা চাই বিএনপি সংস্কারের প্রতি, জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, যে যেটা পাবে ওই অনুযায়ী চলবে। কিন্তু মানে এখানে- এর মানে কি এই যে জুলাই সনদ বাস্তবায়নের মানে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আপনারা যাবেন না, না? আমরা বা আমরা তো ওটা চাই না। আমরা চাই যেটা হবে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে হবে। তখন ডেপুটি স্পিকারের কোশ্চেন আসবে, শুধু ডেপুটি স্পিকার না, অনেক স্থায়ী কমিটির সভাপতি, আপনি দেখবেন অনেক নিয়োগ কমিশন, এখানে অনেক বিরোধী দল সরকারি দলের সমন্বয় হওয়ার কথা, সবগুলোতেই অংশগ্রহণ থাকবে। কিন্তু আপনি পুরো ব্যাপারটা বাস্তবায়ন করলেন না, আপনি একটা আমাকে অফার করলেন, এই জিনিসটা আমরা এন্ডোর্স করছি না। মোশাররফ ভাই, এই মাথায় এই বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাহেবের এই যে বক্তব্য এবং বিরোধী এখন দেখা যাচ্ছে জামাত এবং এনসিপির যে বিরোধী দল, সে বিরোধী দলেরও একই অবস্থান। এটি তারা বলছেন যে তারা এটি অধিকার হিসেবে চান, কিন্তু এটি কোনো অফার হিসেবে চান না সরকারের পক্ষ থেকে। এটি আপনি কিভাবে দেখেন? না, এটা হলো কি এখন কালকে যে সংসদ অধিবেশন বসছে, আমরা খুবই হ্যাঁ, সংক্ষিপ্ত আমি সময় সংক্ষেপে বলি। আমরা এই 1 মিনিট পাবো। জি। অধিবেশনটা বলছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এখন স্পিকার ডেপুটি স্পিকার আছে। আপনি যদি বিরোধী দলকে থেকে আমরা দিই তাহলে আমাদের ডেপুটি স্পিকার ড্রপ করতে হবে। আমরা সেইটাই বলেছি যে আপনারা যদি এগ্রি করেন বিএনপি ডেপুটি স্পিকার দেবেন না, বিরোধী দল থেকে হবে, তাহলে ওকে, এটা নিয়ে আইনগত কোনো সমস্যা নেই। কারণ যদি সংসদ সদস্য এটাকে মেনে নেয় ভোটে, তাহলে তো বিরোধী দল না, যে কোনো লোকই ডেপুটি, আমরা সেই অফারটা দিয়েছি। এখন তারা না মানা তাদের হলো পলিটিক্যাল স্ট্যান্ড এগুলি। আর ওনারা যে বলছে টোটাল প্যাকেজ তো বাস্তবায়ন করতে হলে সংসদে আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, এগুলো বিল আকারে উপস্থাপন করতে হবে, বিলগুলি সংসদে আলোচনা হবে, স্থায়ী কমিটিতে যাবে, এগুলি আবার সেখান থেকে রেকটিফাই এসে আসা পাস হবে, তারপর তো আপনি একসাথে তো পারবেন না। এই 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 বিরোধটা কি হচ্ছে শুধু বিরোধিতা করার জন্য এই বিরোধ, আলামিন ভাই? মানে এই ডেপুটি স্পিকার শুধু বিরোধিতা করার কোনো আগ্রহ আমাদের নাই। আমরা চেয়েছি যে বিগত 16-17 বছরের ফ্যাসিস্ট রেজিম, আমরা ভাইয়েরা একসাথে আন্দোলন করেছি। জি, আমরা তো বাংলাদেশে এখন আমরা একটা ইন্টারেস্টিং হচ্ছে এখন যারা পার্লামেন্টে আছে, পার্লামেন্ট দেখতে চাই। প্রত্যেকেই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ। তো এইখানে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশটা হচ্ছে ফরওয়ার্ডের দিকে যাবে, সামনের দিকে যাবে। আমরা যেই জায়গা পার করে আমরা আসছি ওই শেষ করতে হবে, জি। বিতর্কগুলোতে আর ঢুকবো না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের ঢুকতে হচ্ছে। এই জন্য আমরা নিজেরাও কিছুটা তো হতাশই। জি, তো আমরা জি। ওই জায়গা থেকে আমরা চাই যে পজিটিভ পলিটিক্সটা বাংলাদেশে হোক, জি। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সরকারি দলের অনেক জি, বেশি দায়িত্বশীল আচরণ ধন্যবাদ করতে হবে। আব্দুল আল আমিন, ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। আমাদেরকে শেষ করতে হচ্ছে এখন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।